বিশিষ্ট সম্প্রদায়কে বলে দিচ্ছেন যে শুক্রবারই লোক তারা কিন্তু এই অরাজকতা করেছে, তারা সাংবাদিকদের ওপর আক্রমণ করেছে। যদিও আমি নিজে কোর্টে প্রেজেন্ট ছিলাম, এই 14-15 জন যাদেরকে 15 জনকে কেস দেওয়া হয়েছিল, সেখানে একটা মেডিকেল রিপোর্ট ওরা প্রডিউস করতে পারেনি কোনো সাংবাদিকদের ওপর আক্রমণ হওয়া। তারা বলল যে আমরা গুন্ডা দমন আইন লাগিয়েছি, এই ধারাতে তাদের অ্যারেস্ট করা হয়েছে। অথচ বাস্তবত মামলায় দেখা যাচ্ছে যে গুন্ডা দমন আইন এখনো গেজেটেড হয়নি, ফলে ওই আইন প্রয়োগ হয়নি তাদের বিরুদ্ধে, এবং মাত্র কয়েকদিনের মধ্যে দিল্লির চাপেই তারা কিন্তু ছাড়তে বাধ্য হলো এই প্রত্যেককে। কিন্তু এই বাধ্য হওয়াটা তো সবসময় হবে না। আমরা জানি যে এই আইনটা তারা পাশ করাচ্ছে কিন্তু এই স্বার্থে। গুন্ডা দমন আইন আপনি যদি তাকান দেখতে পাবেন সেখানে পরিষ্কারভাবে সার্টেন সেকশনস অফ দ্য পিপল তারা কিন্তু অপরাধ প্রবণ এইভাবে দেখে দেওয়া হচ্ছে। এই যে দেখে দেওয়ার প্রবণতা, এটা কিন্তু আমাদের সেই ব্রিটিশ জামানার স্মৃতি ফিরিয়ে দিচ্ছে। 1923-এ গুন্ডা অ্যাক্ট যে পাশ হয়েছিল, ব্রিটিশরা পাশ করেছিলেন, এবং তারও আগে রাউলাট অ্যাক্ট। তো সেই যে আইনগুলো, সেগুলো স্মৃতি আমাদের বারে বারে ফিরিয়ে দিচ্ছে, যেখানে যে ব্যক্তিকে গ্রেপ্তার করা হবে নিছক সন্দেহের বশেই তারা গ্রেপ্তার করতে পারছে, নিছক সন্দেহের বশেই 1 বছর পর্যন্ত বিনা বিচারে তাকে রাখতে পারছে, এবং ন্যূনতম আইনি যে সহায়তা নেওয়া, আইনজীবীর পরামর্শ নেওয়া, সেই সুযোগটুকু কেড়ে নিচ্ছে। তাকে বাড়ি ছাড়া, এলাকা ছাড়া করার কথা লেখা আছে আইনে, তাকে তার সম্পত্তি হস্তগত করা যাবে এমনটাও লেখা আছে। মানে পুলিশ আধিকারিকদের হাতে প্রায় সর্বোচ্চ শক্তি দেওয়া হয়েছে এই আইনে, যে আইন কিন্তু আমাদের ওই বারে বারে ওই ব্রিটিশ উত্তরাধিকারের কথাই কিন্তু মনে করিয়ে দিচ্ছে। এমন একটা সময় তারা এই প্রয়োগ করছে বা এই আইনগুলোকে আনছে সেই ব্রিটিশ আইনের আদলে, যখন তারা কিন্তু মুখে বারবার করে বলছে আমরা উপনিবেশায়ন করছি, আমরা ব্রিটিশ সময় থেকে বেরিয়ে আসছি। তো কথাগুলো আদ্যান্ত মিথ্যা। তাদের যে দেশপ্রেমের যে বুলি, সেটা যে আদ্যান্ত মিথ্যা এবং আসলে আমাদের সেই পরাধীন জায়গায় ফিরিয়ে নিয়ে যাচ্ছে, এটা কিন্তু তারা বারে বারে প্রয়োগ করছে, প্রমাণ করছে। তো একই সময় আমরা কি দেখছি, এখন কয়েকদিন ধরেই লাগাতার ভাবে ঢাকুরিয়াতে মানুষ কিন্তু, বস্তির মানুষ তারা বসে আছেন অবস্থান করে। কারণ কি, তাদের সবসময় উচ্ছেদের আশঙ্কায় রাখা হয়েছে, নোটিশ পাঠানো হচ্ছে। আমরা 4 তারিখের পর থেকে কি দেখলাম, লাগাতার ভাবে স্টেশনগুলোতে একের পর এক স্টেশনে বুলডোজার নিয়ে এসে মালগাড়িতে তুলে নিয়ে গিয়ে, দোকানপত্র তুলে নিয়ে গিয়ে হকারদের উচ্ছেদ করা হচ্ছে। প্রাথমিকভাবে রেল হকারদের উপর আক্রমণ আসছে, কারণ এটা ঘটনা যে স্ট্রিট ভেন্ডার আইন 2014, যেটা আপনাদের লড়াইয়ের মাধ্যমে পাশ হয়েছে, হকারদের 96 সালের পর থেকে লাগাতার আন্দোলনের ফলে কিন্তু সেই আইন পর্যন্ত পৌঁছানো গেছে। সেটা পথের হকারদের খানিকটা আইনি সুরক্ষা দিয়েছে, কিন্তু রেলের যে হকাররা, তাদের উপর অমানবিক বুলডোজার রাজ নেমে এসেছে এই 4 তারিখের পর, এবং এই ডাবল ইঞ্জিন সরকারের নামে। মানে এর আগে আমরা এর 15 বছর ধরে যে সময়টা পেরিয়েছি, সেখানে কিন্তু আমরা এইভাবে অন্তত দেখিনি। দেখে টেকা মানুষের রুটি ছিনিয়ে নেওয়া হচ্ছে। অন্য অনেক সমস্যা থাকতে পারে, দুর্নীতি ইত্যাদি, কিন্তু এইভাবে যে তাদের উপর বুলডোজার চলেছে এমনটা আমরা দেখিনি 4 তারিখের পর, যেটা আমরা দেখতে পাচ্ছি। তো এই পরিস্থিতি থেকে বেরোবার জন্য একমাত্র ব্যাপক আকারে যাদের রুটি রুজি জীবিকা হারিয়ে যাচ্ছে, যে বস্তির উপর উচ্ছেদ নেমে আসছে, তাদের যেমন ব্যাপক হারে নামতে হবে, তার পাশাপাশি বাকি সাধারণ গণতান্ত্রিক মানুষ, ছাত্রছাত্রী, সকলের যে ইস্যুগুলো, দাবিগুলো, সেগুলোকে এক সূত্রে গাঁথতে হবে। আমাদের কাছে খুব আশার আলো যে কৃষক আন্দোলন মধ্যপ্রদেশে এখন আবার করে শুরু হয়েছে, এবং তাদের কিছু দাবিও মেনে নিতে বাধ্য করিয়েছে তারা সরকারকে। সেই আন্দোলনও কিন্তু ছাত্র আন্দোলনের সাথে এখন যুক্ত হতে চলেছে। তো এইভাবে যুক্ত করাই কিন্তু আমাদের এই দম চাপা অবস্থা থেকে খানিকটা বার করার দিকে নিয়ে যেতে পারে। এর আগে যে ভয়ঙ্কর মেশিনারির মাধ্যমেই ভোটটা হয়েছে, সেটার অন্যতম একটি বিষয় হচ্ছে এসআইআর, যেটা নিয়ে আমরা কিন্তু এখনো পর্যন্ত কিছুই প্রায় সরকারকে চাপে ফেলার মতো করে উঠতে পারিনি, এবং সুপ্রিম কোর্ট থেকে আরম্ভ করে সমস্ত কোর্ট তারা কিন্তু ভয়ঙ্কর ভাবে, নির্লজ্জভাবে বলা যায়, এই জ্ঞানেশ কুমার সহ ইলেকশন কমিশনের পক্ষেই দাঁড়িয়েছেন প্রত্যেকটি রায়ে। তো এসআইআর এর যে ডিলিটেড হওয়া মানুষ, তারা কিন্তু এখনো ভয়ঙ্কর বিপদসীমার মধ্যে দাঁড়িয়ে রয়েছেন। আমরা মালদা বা মুর্শিদাবাদ বা এরকম বিভিন্ন নদীয়ার অঞ্চল থেকে খবর পাচ্ছি যে গ্রাম থেকে হঠাৎ করে একটি পরিবারকে তুলে নিয়ে চলে যাওয়া হচ্ছে,
তাদেরকে কোন হোল্ডিং সেন্টারে রাখা হয়েছে, তাদেরকে কি পুশব্যাক করা হচ্ছে না কোথায় পাঠানো হচ্ছে, এতটুকু তথ্য পর্যন্ত সরকার দিচ্ছে না। তো এই বিপদের মধ্যে কিন্তু অনেক এলাকার মানুষ রয়েছেন। তো এই বিপদের কথা আমাদের ভাবতে হবে এবং এই প্রত্যেকটি বিষয়কে জুড়ে এবং অবিলম্বে গুন্ডা দমন আইনকে প্রত্যাহার করার দাবি রাস্তায় এবং আইনিভাবে দুটো ক্ষেত্রেই নিয়ে এগিয়ে নিয়ে যাওয়া আমাদের আজকের ভীষণ সময়ের দাবি। আমরা জানি ইতিমধ্যে একটি মামলা মানবাধিকার আন্দোলনের পক্ষ থেকে করা হয়েছে, বিডিআর এর পক্ষ থেকে গুন্ডা দমন আইনের কে বাতিল করার জন্য। কিন্তু এই বাতিল করা তখনই সম্ভব যখন রাস্তায় আন্দোলন, মানুষের আন্দোলন সেই চাপটা তৈরি করতে পারবে। আমরা দেখলাম সেটা আমাদের এই অতীত অভিজ্ঞতা, কৃষক আন্দোলনের অভিজ্ঞতা এবং ছাত্র আন্দোলনের অভিজ্ঞতা আমাদের শেখালো যে রাস্তায় যদি সমস্ত দল নির্বিশেষে গণতান্ত্রিক আন্দোলনের সমস্ত শক্তি একসাথে না নামতে পারে এটা হবে না। এবং যারা আমাদের এই পশ্চিমবাংলার বুকে যারা বাম ঐক্য ইত্যাদি কথা বলেন তাদের জন্য একটি দৃষ্টান্ত আমি বলে শেষ করছি যে এই যে শুক্রবারই মানুষ মিছিলে নেমেছে বা তাদেরকে গুন্ডা দমন আইন দিয়ে গ্রেফতার করবে, এই কথাগুলো প্রকাশ্যে একটা সাংবিধানিক পদে থেকে একটা মুখ্যমন্ত্রী বলছেন, এর বিরুদ্ধে ন্যূনতম প্রতিবাদ করা দূরে থাক, একমাত্র বাম বিধায়ক তিনি কি করলেন, বিজেপির সাথে কালো ব্যাজ পরে মিছিলে হাঁটছেন সাংবাদিক নিগ্রহের জন্য তিনি ক্ষমা প্রার্থী হয়ে। এটা আমাদের দুর্ভাগ্য। পশ্চিমবাংলার বুকে এই ধরনের যে শক্তি যারা আসলে ফ্যাসিবাদীদের দালালি করেছে সেই শক্তির দিকে আমরা তাকিয়ে থাকতে পারবো না। আমরা ভোটের সময়ও সেই দালালি দেখেছি। তো আমাদের আশা হচ্ছে ফ্যাসিবাদ বিরোধী সত্যিকারের যে মানুষ আছেন, গণতান্ত্রিক মূল্যবোধ সম্পন্ন মানুষ, তাদের ঐক্য, তাদের আন্দোলনে কিন্তু এই ভয়টা শাসককে পাওয়াতে পারবে। একটু যেন সাহস আমাদের সবার বুকে এই সময় জুগিয়েছে একটা ছাত্র আন্দোলন। ছেলেমেয়েরা দিল্লি থেকে শুরু করে সারা দেশের বিভিন্ন প্রান্তে, বিহার, বাংলা, সমস্ত জায়গাতেই একটা নতুন উদ্দীপনা সামনে রেখেছে, যেখানে আমরা অনেকেই সেটা নিয়ে অনেক ভাবনা চিন্তা করছি। সব থেকে উল্লেখযোগ্য হচ্ছে তারা নতুন কিছু ভাষা আন্দোলনের সামনে তুলে ধরেছেন, যেগুলো শাসকের বুকে একটু হলেও ভয় জুগিয়েছে। যারা ভাবছিলাম যে এই ফ্যাসিবাদী শাসন যে মেশিনারির বলে যেভাবে প্রত্যেকটি রাজ্যের ক্ষমতা দখল করলো, যেভাবে এসআইআর করে প্রায় আমাদের বাংলায় দেখলাম 91 লাখ মানুষকে প্রায় বাইরে ফেলে দিল, ভোটাধিকারের বাইরে ফেলে দিল, যেভাবে তারা মেশিন দিয়ে ভোট চুরি করলো, তো এই গোটা প্রক্রিয়াটা তারা কিন্তু হাতে নিয়ে প্রায় নাগরিকদের বিরুদ্ধে, সাধারণ জনগণের বিরুদ্ধে একটা যুদ্ধ ঘোষণা করে তারা কিন্তু তাদের দাপট চালিয়ে চলেছে। এবং তারই অঙ্গ হিসেবে এই আইন, যেটা নিয়ে আলোচনা হবে পরবর্তী বক্তারা অনেক বিষয়ে করবেন। তো সেই যে পরিবেশ, সেই পরিবেশ থেকে একটু আমাদের বুকে সাহস জোগালো মাত্র। তবে এই আন্দোলনের মধ্যেও যেমন আরো অনেক প্রশ্ন উচ্চারিত হওয়ার কথা, যেমন ধরুন এটা তো শিক্ষা ব্যবস্থা নিয়ে, তো সেখানে দাঁড়িয়ে এই যে নিট, যা একটা কেন্দ্রীয় ব্যবস্থা, মানে নিট ব্যবস্থা যখন থেকে চালু হলো তার আগে কিন্তু প্রত্যেকটি রাজ্যের হাতে ছিল এই পরীক্ষা, সেটাকে হঠাৎ করে কেন্দ্রীকরণ করা হলো, মানে যুক্তরাষ্ট্রীয় কাঠামোকে তোয়াক্কা না করে এটা করা হলো। সেরকম ভাবেই একটি বেসরকারি সংস্থা এনটিএ, তার হাতে গোটা ব্যবস্থাকে তুলে দেওয়া হলো। তো এই বক্তব্যগুলো আন্দোলনে এসেছে কিন্তু খানিকটা স্তীমিত, মূলত দুর্নীতি এবং ছাত্রদের যে প্রশ্ন ফাঁস সেটা সামনে এসেছে, কিন্তু তা হলো এই শিক্ষামন্ত্রীর পদত্যাগ পর্যন্ত যে তারা নিয়ে যেতে পারলেন বিষয়টাকে, এটা কিন্তু একটা সাড়া জাগিয়েছে সবার মধ্যেই এবং পরবর্তী ধাপের দিকে আমাদের যেতে খানিকটা সাহায্য করেছে। কিন্তু সেই পরিপ্রেক্ষিতে আমরা পশ্চিমবাংলায় যেখানে দাঁড়িয়ে আছি সেখানে কিন্তু আমরা বেশ সমস্যার একটা সংকটজনক পরিস্থিতিতে দাঁড়িয়ে আছি। কারণ ওই আন্দোলনের সমর্থনে যখন 24 তারিখ এখানে মহা মিছিল হয়, সেখানে আমরা কি দেখলাম? ধন্যবাদ। ধন্যবাদ বন্যী হচ্ছে আমাদের 14টি সংগঠন মিলে আমরা আজকে সভা ডেকেছি। বক্তার তালিকা দীর্ঘ, সবাই হয়তো বলার সুযোগও থাকবে না। আমাদের ইনভাইটি বক্তা আছেন, তারা বলবেন। আমি এখন বিপ্লব ভট্টাচার্য, বিপ্লবদাকে বলার জন্য অনুরোধ করছি। এরপরে ডাক্তার শামসুল আলম বলবেন। আমি রাজীব কান্তি রায়, বেঙ্গল ভলেন্টিয়ার্সের নেতা, তাকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। বিপ্লব ভট্টাচার্য।
সাথে এখানে আজকের এই সভাতে অনেকগুলো ইস্যু আছে যেটাতে